নমস্কার, গোল টেবিল ফুটবলের আজকের বৈঠকে আলোচনায় আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা স্টুডিওটা একটা নতুন রূপ দেওয়ার চেষ্টা করছি, যদিও সেই রূপটা পুরোপুরি এখনো শেষ হয়নি, তাই তো দেবীদাদা? না, বাকি আছে, এখনো সৌন্দর্যায়ন আমাদের এখনো বাকি আছে। আমার সাথে আছে স্বর্ণাব আর সাথে আছে দেবজয়দা। গৌরব আজকে নেই। গৌরব কোথায় গেছে স্বর্ণাব? এইটা তো আমারও প্রশ্ন। আমরা ইস্ট বেঙ্গল ম্যাচের পরে আর গৌরবকে পাওয়া যাচ্ছে ম্যাচের পরে গৌরবকে পাওয়া যাচ্ছে না। ইস্ট বেঙ্গল আজকে ডুরান্ড কাপের ম্যাচ খেললো শিলং লাজংয়ের সাথে। স্কোর খুব অদ্ভুত ভাবে, শিলং লাজং 2, ইস্ট বেঙ্গল 1, সেই কথা নিয়ে আমরা আসবো। কিন্তু এই ম্যাচের আগে গ্রুপ স্টেজে তো দেবজয়দা একটা ম্যাচ হওয়ার কথা ছিল, মোহনবাগান ভার্সেস ইস্ট বেঙ্গল যে ডার্বি, কলকাতায় হওয়ার কথা ছিল, কিন্তু সেই ম্যাচ কলকাতায় হলো না। তার বদলে দুটো টিমকে এক এক করে পয়েন্ট দিয়ে দেওয়া হলো। দেবজাদা, তুমি যদি একটু বলো যে মানে তুমি যখন প্রথমেই খবরটা শুনেছিলে যে এক এক পয়েন্ট দিয়ে দেওয়া হচ্ছে, খেলা হবে না, তোমার তখন কিরকম লেগেছিল? দেখো, ফার্স্ট রিয়াকশন তো হতাশ, কারণ এটা সিজনের প্রথম ডার্বি ছিল। আর তুমি যদি দেখো ডুরান্ড কাপের যা হয় প্রত্যেকবারই, ডার্বির টিকিট ছাড়া মাত্র 2 মিনিটে শেষ হয়ে যায়। কী করে অত টিকিট 2 মিনিটে শেষ হয়ে যায় কারোর কাছে কোনো আইডিয়া নেই, কিন্তু হাউসফুল হতোই। 60,000 65,000 লোক আসতো। এবং যেটা হচ্ছিল, যে আলোচনাটা হচ্ছিল, যে দুই দলের সাপোর্টারদের থেকেই যে অনেক টিফো, অনেক ব্যানার যেগুলো নিয়ে দুই দল আসবে, যেখানে ফুটবলের থেকে বেশি আমরা যে কথা নিয়ে এই সমানে 9th অগস্টের পর থেকে বলে আসছি, জাস্টিস ফর আরজিকর, সে নিয়েই টিফো ব্যানার থাকবে এবং দুই দল একসাথে যুবভারতীর গ্যালারি ভরিয়ে দেবে সেরকম টিফো ব্যানারে। সেখানে গিয়ে আমার মনে হয় প্রশাসন কোথাও ভয় পেয়ে গেল। প্রশাসন ভয় পেয়ে গেল। এবং আমি তারপরেও বলবো যে প্রশাসন শুধু না, ক্লাবেরও যে প্রশাসন, তাদের তরফ থেকেও কিন্তু আমরা কোনো স্টেটমেন্ট, প্রথমেই যখন এই ডার্বিটা বাতিল হয়ে যায়, সেরকম কোনো স্টেটমেন্ট তুমি পেয়েছিলে, তুমি যেহেতু মিডিয়ার সাথে আছো? না, স্টেটমেন্ট যেটা এসেছিল সেটা ডুরান্ড কাপ কমিটির থেকে স্টেটমেন্ট এসেছিল। দু জায়গা থেকে স্টেটমেন্ট এসেছে। একটা হচ্ছে বিধাননগর পুলিশ কমিশনারের থেকে, তাদের কাছে নাকি একটা হোয়াটসঅ্যাপ অডিও অডিও ক্লিপ আসে, যেখানে বলা হচ্ছিল মাঠে আগ্নেয়াস্ত্র নিয়ে বা এরকম অ্যাসিড বাল্ব নিয়ে নাকি মাঠে লোকজন ঢুকবে। ওখানে তো গ্যাস লাইটার নিয়ে ঢুকতে দিতে দেয় না, একটা সিগারেটের প্যাকেট নিয়ে ঢুকতে দিতে দেয় না। তাহলে তো সেটা তো পুলিশের ব্যর্থতা হবে। যদি কেউ ঢুকে যায় ওই গেটের, কিভাবে চেক হয় আমরা দেখি। ছাতা নিয়ে আমরা ছবি তুলতে যাই, আমাদেরকে মাঝে মাঝে বলা হয় ছাতা নিয়ে ঢোকা যাবে না, সেখানে নাকি এরকম হবে। আর অডিও ক্লিপ নিয়ে তো আমরা সমানে প্রশাসনের কাছ থেকে কলকাতা পুলিশ আবার লোকজনকে ডেকে পাঠাচ্ছে ভুয়ো অডিও ক্লিপ ইয়ের জন্য। সেরকমভাবে বিধাননগর পুলিশ কমিশনার এরকম একটা অডিও ক্লিপকে বিশ্বাস করে ডার্বি ক্যান্সেল করে দেবে, মানে অভাবনীয় আরেকটা ঘটনা কিন্তু ঘটেছে। সবসময় আমরা জানি যে ফুটবল শুধুমাত্র সবুজ ঘাসের যে মাঠ সেখানে থেমে থাকে না, তার বাইরেও যে তার একটা অবাধ গতিবিধি আছে। অনেকেই বলেন যে রাজনীতির সাথে ফুটবলের কোনো যোগাযোগ নেই। আমরা যখন ইউরোর ইতিহাস করছিলাম তখন আমরা দেখেছিলাম যে রাজনীতির সাথে ফুটবল কিভাবে ওতপ্রোতভাবে জড়িত। আর আমার মনে হয় গোল টেবিল টিমের তরফ থেকে আমি বলছি যে যে ঘটনার প্রতিবাদে গোটা কলকাতা, শুধু না গোটা ভারতের সমস্ত বড় শহরগুলোয় মানুষ বারবার রাস্তায় নামছেন, সেটা ঠিক রাজনৈতিক ঘটনা নয়। সেখানে হয়তো রাজনৈতিক দলরা অনেক সময় সেটা নিজেদের সুবিধার্থে ব্যবহার করতে পারে। হয়তো এইটা হলো মানুষ এবার আমার মনে হয় যে আর পারছে না, মানুষ একটা ধৈর্যের বাঁধ তাদের ভেঙে গেছে। সেটা আমি আরো বড় একটা অভাবনীয় ঘটনা, যেরকম ডার্বি ক্যান্সেল হয়ে যাওয়া, আরেকটা অভাবনীয় ঘটনা হলো ঠিক তার পরের দিন দেখলাম যে ম্যাচের দিন মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের সমর্থকরা সবাই, মানে যতজন প্রায় টিকিট কেটেছিলেন সেরকমই মোটামুটি প্রায় 30,000 মানুষ আমরা দেখলাম স্টেডিয়ামের সামনে। তাদের যে প্রতিবাদটা মাঠের ভেতরে তারা করতে চেয়েছিল, তারা সেটা মাঠের বাইরে করলো। এবং আমাদের যে বন্ধু স্বর্ণাভ, ইস্ট বেঙ্গল সমর্থক, একদম খেলা শুরু হওয়ার যে সময় 7টা, ওরা বলেছিল যে 7টায় না, আমরা 4টে থেকে এই মাঠের সামনে থাকবো। স্বর্ণাভ 1 ঘন্টা আগে সেখানে পৌঁছে গিয়ে এই প্রতিবাদের স্বর আমাদের গোল টেবিলের হয়ে, সেখানে আমাদের হয়ে ও করে এসছে। স্বর্ণাভ, তোমাকে প্রথমেই আমরা যেটা জানতে চাই যে তুমি কখন জানতে পারলে যে 1, ডার্বি ক্যান্সেল হয়ে যাচ্ছে, 2, তোমাকে এই যে গোটা অ্যারেঞ্জমেন্টটা দুটো দলের যে আলট্রাসরা করলো সেটা তুমি কি করে জানতে পারলে, এবং সেদিনকে পুরো প্রতিবাদের মিছিলটা গিয়ে তোমার যে ভূমিকা, তোমার যে কেমন লাগলো সেটা তুমি একটু বলো। দেখো, আমি শনিবার দিন দুপুরবেলা আমরা জানতে পারি যে ডার্বি ক্যান্সেল হয়ে গেছে।
ডুরান্ড কমিটির সাথে স্টেট গভর্নমেন্ট এবং স্টেট পুলিশ মিলে মিটিং করেছে। তারপরে ডুরান্ড কমিটি জানায় যে ডার্বি ক্যান্সেল, মানে পোস্টপোন নয় বাট ক্যান্সেল, যে পয়েন্ট শেয়ার হয়ে যাবে আর দুটো টিমে অ্যাডভান্স হয়ে যাচ্ছে। আচ্ছা, এবার আমি জানতে পারি যে এরকম একটা প্রতিবাদ মিছিল হবে ওই দিনই সন্ধ্যেবেলায়, যেদিন এই ফার্স্ট ইনিশিয়েটিভটা নেয় মোহনবাগান আলট্রাস, তারপর ইস্ট বেঙ্গল আলট্রাসও তাদেরকে জয়েন করে। এবং মাঠের বাইরে গিয়ে আমি আরেকটা জিনিস দেখতে পারি যে মোহামেডান স্পোর্টিংয়েরও প্রায় মোটামুটি 400-500 লোক অন অ্যাভারেজ ছিল সেখানে। তো কলকাতা ময়দানে তিন প্রধানের যে সমর্থকরা তারা পুরোপুরিভাবে এখানে যোগদান করেছে। এবং আমি যেটা বুঝতে পেরেছি, যদি একটা ওয়ার্ডে সামারাইজ করতে হয়, হিস্টোরিক। কারণ যে লেভেলে আমরা দেখেছি রাইভালরিটা চলে যায় মাঝে মধ্যে, উইচ অ্যাট টাইমস ইজ ভেরি স্যাড, বাট যখন এরকম আর্চ নেমেসিস তিনজন মিলে একটা ইস্যুর ওপর মানে আসছে এবং প্রতিবাদ করছে কাঁধে কাঁধ নিয়ে, তো এটা একটা খুবই রেসপেক্ট করার মতো জিনিস। রেসপেক্ট করার মতো জিনিস। এবং দেবজয়দা গায়ে কাটা দিয়ে উঠছিল যখন দেখছিলাম ইস্ট বেঙ্গলের পতাকা পড়ে যাচ্ছে, মোহনবাগানের একজন বৃদ্ধ ভদ্রলোক নিজের বুক দিয়ে সেটাকে আগলাচ্ছেন, অন্যদিকে যখন মোহনবাগানের তরুণী মার খাচ্ছেন, ইস্ট বেঙ্গলের সমর্থকরা গিয়ে তাকে রক্ষা করছেন। এই জিনিস কিন্তু আমি আমার এই স্বল্প জীবদ্দশায় যে দেখবো, আমি কখনো ভাবিনি। না, তুমি ভাবো না, স্বর্ণাব যখন মেসেজ করলো আমি কালাপাড়ায় দাঁড়িয়ে আছি একটা গ্রুপের সাথে, কালাপাড়ায় ইস্ট বেঙ্গল সমর্থক দাঁড়িয়ে থাকবে একটা গ্রুপের সাথে ইস্ট বেঙ্গলের জার্সি পরে, এটা অভাবনীয়। আমি বলছি তো, সেদিনকে গায়ে কাঁটা দিচ্ছিল। সেদিনকে আমার মনে হয় প্রচুর মানুষ এরকম ছিল যারা ফিল করতে পারছিল ওদের ওই জায়গাটাতে নিজেকে। অনেক মানুষ মেসেজ করেছে যে আমাদের যাওয়া হয়ে ওঠেনি, কিন্তু আমাদের যাওয়া উচিত ছিল। এই যে দেখো, এখানে কিন্তু কোনো রাজনৈতিক দল জোর করে কাউকে নিয়ে যায়নি, পুরোটাই স্পন্টেনিয়াস। এবং পুরো যে জাস্টিস ফর আরজিকর যে মুভমেন্টটা হচ্ছে, আমরা যদি দেখে থাকি 14ই আগস্ট রাত থেকে, এটা পুরোটাই সবাই কিন্তু নিজে থেকে যাচ্ছে, কাউকে কেউ সেখানে ফুটবল সমর্থকরা, তুমি যেটা প্রথমে বললে যে ফুটবল রাজনীতি, শুধু ফুটবল না, যে কোনো খেলাধুলা আমরা দেখেছি, অলিম্পিক আমরা দেখেছি, ফুটবল ওয়ার্ল্ড কাপ আমরা দেখেছি, সবসময় সেটা একটা স্টেটমেন্টের জায়গা হয়ে এসেছে। কারণ সেখানে প্রচুর, দেখো ডার্বি বাতিল কেন হয়ে গেল, কারণ কোথাও গিয়ে প্রশাসন তো ভয় পেল, কোথাও গিয়ে প্রশাসন জানলো যে ন্যাশনাল টিভিতে এই প্রতিবাদ যখন দেখানো হবে, সারা ভারতবর্ষের ফুটবল সমর্থকরা সেটা দেখবেন, সেটা অলরেডি দেখছেন, কিন্তু তারপরেও এই যে আরো কয়েকজন বেশি মানুষ দেখে ফেলবে, সেই ভয়েই তো ডার্বিটা ক্যান্সেল হলো। না আমার এখানে প্রশ্ন একটাই, যে তোমার যদি ইমেজের প্রতি এতই তোমার ইমেজ বাঁচাতে তুমি যদি এতই চাও, তার থেকে আমার তো মনে হয় সেদিন যেটা হলো, পুলিশ নিরস্ত্র যে সমর্থক তাদের উপরে যেভাবে লাঠিচার্জ করলো প্রথমে, তারপরে ফটাফট ভ্যানে তুলে করলো। আরেকটা হিস্টোরিক ঘটনা ঘটলো, আমি দেখলাম ভ্যান থেকে 15 জনকে আবার নামিয়ে এই জিনিস, কলকাতা মিছিলের শহর, কলকাতা ধর্নার শহর, কলকাতায় আমি এই জিনিস কোনোদিন দেখিনি যে ভ্যানে একবার তুলে ফেলছে আবার ভ্যান থেকে নামিয়ে দিচ্ছে। কিন্তু এর থেকে তো অনেক সোজা হতো যদি ম্যাচটা হতো। ফুটবল খেলা কেন থেমে থাকবে, ফুটবল টুর্নামেন্ট কেন থেমে থাকবে? সেখানে ম্যাচ হতো, সেখানে সমর্থকরা নিজেদের মতো প্রতিবাদ করতো, একটা গোল হয়ে যেত, মোহনবাগান জিত বা ইস্ট বেঙ্গল জিত, নিজেদের মধ্যে গালাগালি করে আবার বাড়ি চলে আসতো। আর দেখো, এটা কি প্রশাসনের তোমার মনে হলো না যে একটা এটা ভুল সেম সাইড? এটা সেম সাইড, এটা একেবারেই সেম সাইড। আর একটা কথা, যেটা সেদিনকেও যাদের বাইট নেওয়া হচ্ছিল মোহনবাগান ইস্ট বেঙ্গল সমর্থকদের বা নিউজ চ্যানেলেও যারা বলছিলেন, তারা সবাই বলছিলেন যে এই তো এত পুলিশ রয়েছে। প্রথম স্টেটমেন্ট তো সরকারের কাছে, ডুরান্ড কমিটির কাছ থেকে এসেছিল যে পুলিশ অ্যাভেলেবেল নেই, কারণ সারা শহর জুড়ে এত মিটিং মিছিল হচ্ছে, তাই জন্য ডার্বি বাতিল। কিন্তু এই তো প্রচুর পুলিশ। স্বর্ণাব, যে জন্যে এই প্রতিবাদ, যে আমাদের শুধু রাজ্যে নয়, সমস্ত ভারতেই আর কি, কর্মস্থল শুধু নয়, সমস্ত জায়গায় নারীরা বোধহয় কোথাও না কোথাও একটু আনসেফ ফিল করে, একটু না অনেকটা, পুরোটাই আনসেফ। দেখো তুমি একটা কথা কিন্তু পরিষ্কার, আমি যদি ফুটবল দেখো গোল টেবিলের পক্ষ থেকে একটা কথা যেটা তুমি প্রথমে বললে, আমরা সবাই তো এই মুভমেন্টের সাথে, এখানে তো কারোর কোনো দ্বিমত নেই যে এইটা কিছু ভুল হচ্ছে। কোথাও গিয়ে যে ঘটনাটা ঘটেছে সেটা কিন্তু ঘটতে পারেই না কোনো সভ্য সমাজে। একজন মানুষ, প্রথম কথা, তার কর্মস্থলে খুন হতেই পারে না। সেখানে একজন মহিলা রেপ হয়ে যাচ্ছে, মার্ডার হয়ে যাচ্ছে, আমি কোনো কিছু জানতে চাই না এর মধ্যে কোনো সিন্ডিকেট আছে, এর মধ্যে আরও কিছু বড় বেশি চক্র ইনভলভ আছে। সে যদি নিজের কর্মস্থলেই না সুরক্ষিত, তুমি তোমার বাড়ির মেয়েকে তুমি ডাক্তারি পড়াচ্ছ, সেই ডাক্তারি পড়ে পাশ করে সে যখন চিকিৎসক হতে চলেছে, তখন সে নিজের কর্মস্থলে রেপ হয়ে গেল, দিয়ে খুন হয়ে গেল। এটা তো এর বিরুদ্ধে যদি আন্দোলন না হয়, তাহলে কিসের বিরুদ্ধে? থেকে যেটা আমার অদ্ভুত লাগছে যে
সেখানে সরকারের তরফ থেকে প্রশাসন, আমি বলছি কোনো পার্টিকুলার সরকারের বলে না, যে কোনো রুলিং ডিসপেন্সেশন কি করবে এখানে, যে প্রথমত সবার আগে যত তাড়াতাড়ি সম্ভব নির্যাতিতা বা যে হচ্ছে, যার সাথে এই ঘটনাটা ঘটছে, সেই যারা দুষ্টকারী তাদেরকে ধরে আনবে। এবং আজকে 12 নম্বর দিন হতে চললো, 12 দিন, হ্যাঁ। এখনো কিন্তু আমরা এখনো ধোঁয়াশায়। এবং যেটা আমি যেটা বলছিলাম, যে মহিলাদের এই আন্দোলন, আসলে এই আন্দোলনটা তো মহিলাদের জন্য, একেবারেই। সেই মহিলাদের আমি কিন্তু দেখলাম কাতারে কাতারে এই ডার্বিতে মোহনবাগান ফ্যানদের একেবারে মধ্যে একেবারে এত মহিলা সমর্থকরা এগিয়ে এসে তারা স্লোগানিয়ারিং করছে, তারা পুলিশের ব্যাটন খাচ্ছে। আর একটা জিনিস দেখো, আমরা এই নিয়েও খুব আলোচনা হচ্ছে না দুদিন ধরে, যে কেউ কেউ বলছে রাজনীতির রং লাগাবেন না, কেউ কেউ বলছে যে অরাজনৈতিক বলে কিছু হয় না। আমি এর মধ্যে ঢুকতেই চাইছি না, কারণ এই নিয়ে আমাদের অন্য মত রয়েছে। কিন্তু প্রচুর মহিলা, আমি একজনের সাক্ষাৎকার রিসেন্টলি দেখলামও, তিনি কিন্তু এইখানে নিজেকে নিয়ে গেছেন এই জন্যেই যে এটা কোনো সিপিএম বা বিজেপি বা তৃণমূল ডাকে নেই, এটা ফুটবল সমর্থকরা ডেকেছেন। এবং আমরা ফুটবল ভালোবাসি, আমরা কোনো অ্যাপলিটিক্যাল বলে কিছু হয় কিনা না জানা নেই, তবু নিশ্চয়ই মানুষের তো নিজের মত সেটা। ফলে তিনি ভেবেছেন যে এইটা ঠিক জায়গা আমার যাওয়ার জন্য, কারণ আমি এই জাস্টিস ফর আরজিকরের সাথে রয়েছি এবং কোথাও আমার যাওয়া উচিত, সেখান থেকে তিনি গেছেন। এরকম অনেক লোক সেদিন গেছেন। স্বর্ণাবু, তোমার যে ইস্ট বেঙ্গল যে আলট্রাস যে গ্রুপ, সেখানে আমরা জানি সবাই যে মোহনবাগান আলট্রাস আছে, ইস্ট বেঙ্গল আলট্রাসের মহিলারা কিন্তু অনেক বেশি ভোকাল। হ্যাঁ, সেইখানে দাঁড়িয়ে তুমি তোমার যে মহিলা সমর্থক তাদের মধ্যে কি একটা অন্যরকম আক্রোশ দেখতে পাচ্ছ? দেখো, আমাদের কলকাতা ময়দানের কালচার বরাবরই একটা লড়াইয়ের কালচার, মানে এটা 1911 থেকে আমরা দেখে আসছি। তো আমার মনে হয় যে এই বাংলা ফুটবলের যারা সমর্থক, যারা মহিলা স্পেশালি, তাদের কাছে মানে তারা তো এই বিষয়টা নিয়ে সবচেয়ে বেশি ইনভেস্টেড হবে, কারণ দুটো জিনিস নিয়ে তারা মানে সবচেয়ে বেশি কনসার্ন হওয়া উচিত। সেটা হচ্ছে ফার্স্ট ইজ দেয়ার ওয়েলবিং, সেকেন্ড হচ্ছে ফুটবল। দুটো জিনিসই এখানে এফেক্টেড। তো এখানে তো যারা মহিলা ফুটবল সমর্থক তারা তো এখন সবচেয়ে বেশি এফেক্টেড হবে এবং খুব ন্যাচারালি তারা এগিয়ে এসছে। এবং শুধু ইস্ট বেঙ্গল বলে না, মোহনবাগান। এই আলোচনা যদি আমরা করতে থাকি শেষ হবে না, শেষ নেই, কারণ আমাদের আগেরও শেষ নেই। না, মানে আমাদের দেখো একটাই দাবি এখান থেকেও সবাই যে দাবিটা তুলছেন, সেটা হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব এর একটা সুরাহা হবে এই কেসের। শুধুই যেটা সুরাহা নয়, সমাজের প্রত্যেকটা নারী যেন সুরক্ষিত থাকে, তারা যেন সেফ থাকে, শুধু কর্মস্থলে নয়, সব জায়গায়। গোলটেবিল ফুটবল সবসময় এইভাবেই সমাজে, অন্তত আমরা নিজেরা অন্তত এটা মনে করি যে সমাজে যেটা হওয়া উচিত সত্যের পথে, সত্যের পক্ষে গোলটেবিল ফুটবলের যে টিম, সেটা তারা দাঁড়াতে কখনো ভয় পায়নি, সেরকমই দাঁড়িয়ে আসবে। সেটা নৈতিক আমাদের কর্তব্য। আরেকটা যে নৈতিক কর্তব্য দেখলে আমাদের, এটা ছাড়া সেখানে আমাদের একটু চলে আসি। আজকে ডুরান্ডের কিন্তু একটা ম্যাচ হয়ে গেল নক আউটের। হ্যাঁ, ইস্ট বেঙ্গল বনাম শিলং। আচ্ছা, এইখানে একটা কথা বলার, সেটা হচ্ছে ম্যাচগুলো কিন্তু জামশেদপুরে চলে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে, এবার ইস্ট বেঙ্গল আজকে শিলংয়ে গেছে, আর মোহনবাগানকে জামশেদপুরে। মোহনবাগানের ম্যাচটা কিন্তু যুবভারতীতে হওয়ার কথা ছিল। মানে এখন শুধু ডার্বি না, এখন যে কোনো ম্যাচই আর কি এখানে করতে ভয় পাচ্ছে প্রশাসন। আমার মনে হয় যে কোনো ম্যাচেই দু দলের সাপোর্টাররা যাবে, দিয়ে টিফো দেখাবে। যেটা হলো মাঝখানে, আমি তোমার কথা কেটে বলছি, গতকাল ইস্ট বেঙ্গলের একটা সিএফএল এর ম্যাচ ছিল, সেখানে ইস্ট বেঙ্গল আলট্রাসের থেকে একটা বড় আরজিকরের সাপোর্টে একটা বড় ব্যানার টাঙানো হয়েছিল, একদম যেখানে গোল পোস্টের পেছনে আরজিকর বসেন, সেটা থেকে 24 ঘন্টা সম্প্রচার বন্ধ করে দিয়েছে। তার মানে নিশ্চয়ই কোথাও না কোথাও আমার মনে হয় যে এইভাবে ডিফেন্সিভ হয়ে, যদি প্রশাসন এইভাবে ডিফেন্সিভ হয়ে চলতে থাকে, তাহলে কিন্তু সেটা ভিতে যে বিপরীত হচ্ছে সেটা ওনারা বোধহয় বুঝতে পারছেন। আর এখানে আমাদের টিমের তরফ থেকে যে সমস্ত ফুটবলাররা এই কয়েকদিনের মধ্যে এগিয়ে এসেছে এবং তাদের সমর্থন জানিয়েছে, তাদেরকে কিন্তু আমাদের একটা ধন্যবাদ জানানো উচিত। আমরা দেখলাম সুভাষিস বোস, সৌভিক চক্রবর্তী, প্রবীর দাসকে দেখলাম, আমরা প্রীতম কোটালকে দেখেছি। এরপরে আমরা দেখলাম সাফ আন্ডার-20 বাচ্চা ছেলে মনিরুল ইসলাম গোল করে সেলিব্রেট করলেন না, তিনি টি শার্টে লিখে রেখেছিলেন জাস্টিস ফর নির্যাতিতার নাম দিয়ে। তারপরে ইস্ট বেঙ্গলের সিএফএল ম্যাচে গোল করার পরে তুমি এবার ডুরান্ড কাপের ম্যাচে, ডুরান্ড কাপের ম্যাচে আমি জিজ্ঞেস করছি স্বর্ণবাবু, সমস্ত কিছুর মধ্যে এই ম্যাচটা 2-1 গোলে ইস্ট বেঙ্গল আজকে হেরে গেল, ডুরান্ড কাপ থেকে বিদায় নিল। আর
যদি আমরা টিম লিস্ট দেখি তাহলে এটা মোটামুটি এই টিম নিয়েই কিন্তু ইস্ট বেঙ্গল আইএসএল এ নামবে। তোমার কি মনে হয় যে কোথাও একটা হার্ডেল চলে গেল? দেখো, আমি আজকের খেলাটা দেখে যা বুঝলাম, শিলং লাজং পুরোপুরি মিডফিল্ডটা ডমিনেট করতে পেরেছে এবং ইস্টবেঙ্গলের যারা ফুল ব্যাক খেলেছে মার্ক জোথানকুইয়া এবং প্রভাত লাক্রা, তারা আমার মনে হয় যে নট আপ টু দ্য মার্ক এখনো পর্যন্ত। প্রভাত লাক্রার যদিও আজকে ডেবিউ ম্যাচ ছিল, তাকে মানে আরেকটু সময় দেওয়া উচিত, তবে মানে মাঝের মধ্যে ইট ওয়াজ টু ইজি ফর শিলং লাজং ফার্স্ট হাফে, যার জন্য আর ব্রাকসুকান গিলের একটা মিস্টেক থেকে 7 মিনিটের মাথায় আমরা প্রথম গোলটা পেয়ে যায়। আর তারপর ইস্টবেঙ্গল অ্যাটাক করেনি তা নয়, তবে একটা ক্লিনিক্যাল এফিসিয়েন্সির অভাব ছিল। না মানে তোমাদের তো ইস্ট বেঙ্গল দিয়ামান দাবাসকে নিয়ে আসা হলো ক্লিনিক্যাল এফিসিয়েন্সিটা পাওয়ার জন্য, সত্যি যেটা গত বছর আমরা স্ট্রাইকার মার্কসম্যান কোনো ছিল না ইস্ট বেঙ্গলের, এই বছর তো আছে। তোমার কি মনে হয় যে আরো সময় দরকার? টিমটা কি এখনো জেল করেনি পুরোটা? হ্যাঁ দেখো, টিমটা এখনো পুরোপুরি জেল করেনি, তার কারণ হচ্ছে যে হেক্টর ইউজতে আজকে সকালবেলা ক্যাম্প জয়েন করেছে। হ্যাঁ, তো হেক্টর ইউজ থেকে আমার মনে হয় খেলাতেও হচ্ছে, তার কারণ হচ্ছে ওখানে একদম লাস্টে নামানো হয়েছিল, হাইট অ্যাডভান্টেজ। আমরা দেখছিলাম যে একটা সিডিএম রয়ে খেলছে, যাতে ইস্ট বেঙ্গলের আমরা লাস্ট সিজনেও দেখেছি সেট পিস থেকে অনেকগুলো গোল এসছে। তো এখানে কার্লাস কোদ্রাত আর কি লাস্ট গতিটা ছুড়ে দেবে যে এবার সেট পিস থেকে এইগুলো তো তোমার মনে হয় না কোথাও গিয়ে যেগুলো হলো ডেসপারেট মেজার্সে গিয়ে এসব করতে হচ্ছে? হ্যাঁ, মানে- যেখানে কোয়াদ্রাত এই টিমটাকে তো বেশ অনেকদিন ধরেই পাচ্ছে না, তাহলে কোনো একটা ক্লিয়ার, আমি কিন্তু মানে অন্যান্য খেলাও দেখেছি ইস্ট বেঙ্গলের ডুরান্ডের গ্রুপ স্টেজেও ডুরান্ড যদিও ইস্ট বেঙ্গল খুব ভালো খেলেছে, কিন্তু কোনো ক্লিয়ার কি তুমি একটা স্ট্র্যাটেজি দেখতে পাচ্ছ যেরকম হাওয়াজের টিমের থাকে যে আমরা ডিফেন্স করবো? না না, তুমি যদি ইস্ট বেঙ্গলের লাস্ট ম্যাচটা দেখো, যেটা ACL 2-তে ইস্ট বেঙ্গল খেললো, সেখানে তো যথেষ্ট খারাপ পারফরমেন্স। ফার্স্ট হাফে মনে হচ্ছিল মাদি জালাল আর ক্রেসপো ছাড়া মাঠে আর কোনো ইস্ট বেঙ্গলের প্লেয়ারই নেই। আর সেখানে ইস্ট বেঙ্গলের ডিফেন্সিভ মানে ডিফেন্স নিয়ে কিন্তু যথেষ্ট সমস্যা রয়েছে। আগের দিনও মনে হচ্ছিল হিজাজি মাহেরকে পুরো ফিট লাগছে না, হিজাজি মাহের পায়ে ব্যান্ডেজ জড়িয়েই খেলতে নামছেন, আগের দিনও এক পায়ে খেলছেন, কিন্তু কোনো অপশান নেই, তাকে খেলাতেই হচ্ছে, কারণ আর যারা রয়েছে তাদের ওপর কোয়াড্রাট ভরসা করতে পারছে না। সেই জন্যই হেক্টর ইউজ থেকে এরকমভাবে নামিয়ে দেওয়া। আজকে সকালে বা কালকে এসেছেন তিনি, আজকেই খেলতে নেমে গেলেন। ইস্ট বেঙ্গলের ডিফেন্সকে নিয়ে কিন্তু ভাবতে হবে। একটাই আশার আলো ইস্ট বেঙ্গলের এরপরেও রয়েছে, আনোয়ার আলী টিমে জয়েন করবে। আনোয়ার আলী টিমে জয়েন করলে সেটা অনেকটাই হেল্প করবে ইস্ট বেঙ্গল ডিফেন্সকে। কিন্তু ওভারঅল ইস্ট বেঙ্গল যখন দেখো লাজংয়ের মতো টিম যদি মিডফিল্ড ডমিনেট করে, তাহলে তো মিডফিল্ড শুধু ডিফেন্স না, মিডফিল্ডেও খেলাটা জমাট পাচ্ছে না। তুমি যদি শুধু মাদি দালালকে খুঁজতে থাকো, মাদি দালালের পায়ে বল গেলে কিন্তু মনে হচ্ছে কিছু একটা হবে। মাদি দালাল যথেষ্ট ইমপ্রেস করেছে প্রত্যেকটা ম্যাচে, ডুরান্ডের ACL ম্যাচেও আজকেও, কিন্তু ওরকমভাবে একটা প্লেয়ার তাহলে তো সবাই একজনকে ব্লক করে দেবে, বাকি আর খেলা হবে না। সাউল জিকসনকে মনে হলো আজকে একদম অফ। জিকসন পাস থেকে অনেক বল বেরিয়েছে, মানে বেরোনো উচিত নয়। যেটা আমি আর গৌরব আলোচনা করেছি, জিকসন ভালো খেললে কিন্তু সাউল ক্রেসপো অনেক বেশি ভালো খেলবে, কারণ সাউল ক্রেসপো ফ্রি রোলটা খেলতে পারবে, যেটা সাউল ক্রেসপোকে আগের বার অনেক নিচ থেকে খেলতে হচ্ছিল। জিকসন সেই রোলটা প্লে করে দিলে সাউল ক্রেসপো আগে যায়, মাদি তালেদের সাথেও কমিউনিকেশন সাউল ক্রেসপোর ভালো হচ্ছে, সব মিলিয়ে ভালো খেলা হচ্ছে যখন এটা ঠিকঠাক হচ্ছে। কিন্তু জিকসনের খেলা সেটাও ইস্ট বেঙ্গল সমর্থকরা অপেক্ষা করে থাকবে কবে তিনি ভালো খেলবেন। গোটা ডুরান্ডের যে এই গ্রুপ স্টেজ এবং নকআউট, এইটা দেখে স্বর্ণাব তোমার কি মনে হচ্ছে ISL এর জন্য কি ইস্ট বেঙ্গল এবার রেডি? কারণ গতবারের পারফরমেন্সও ভালো না খুব একটা, যদিও আশার আলো ছিল, অনেকগুলো আশার আলো আমরা দেখেছিলাম, দেয়ার আর সাম স্পার্কস। তোমার কি মনে হয় যে ইস্ট বেঙ্গল প্রথমত রেডি কিনা, আর দ্বিতীয়ত হলো যদি রেডি না হয় তাহলে তুমি আর কি বদল দেখতে চাইছো? দেখো, রেডি বলতে আমার মনে হয় যে এবার রিয়েলিস্টিক টার্গেট হওয়া উচিত, দ্যাট ইজ টপ 6। টপ 6 এর জন্য আমার মনে হয় ইস্ট বেঙ্গল রেডি, বাট চ্যাম্পিয়ন হওয়ার জন্য ইস্ট বেঙ্গল কোনো মতে মানে ধারের কাছে নেই। আচ্ছা, ISL জিততে আমার মনে হয় যে ISL এর কম্পিট করতে গেলে আমার যেটা লাগবে সেটা হচ্ছে বেঞ্চ। ইস্ট বেঙ্গলের আমরা মানে এই পডকাস্টে আরও আলোচনা করেছি যে ইস্ট বেঙ্গলের যারা একাডেমি প্লেয়ার তারা ভালো খেলছে, কিন্তু তাদেরকে দিয়ে এই লেভেলে কম্পিট করা যাবে না। তাদেরকে যেরকম সায়ন বিষ্ণু লাস্ট সিজন একটা ব্রেক থ্রু সিজন পেল, সেরকমভাবেই একটা মানে আর কি ঠেকনা দিয়ে রাখা যাবে, বাট তারা কোনো মতেই তোমাকে ISL জেতাবে না এক্ষুনি রাইট আউট। এইটা একটা সমস্যা। আর মিডফিল্ডে শিলং লাজংয়ের মতন টিম যদি ডমিনেট করে চলে যায়, তাহলে তো পাঞ্জাব মুম্বাই সিটি কি করবে আমি জানি না। তাহলে বলতে চাইছো যে স্ট্র্যাটেজিগত ভাবেও তুমি পুরোপুরি স্বস্তিতে যেতে পারছো না? তাহলে তুমি কি মনে করো যে মানে স্ট্র্যাটেজিটা কিভাবে, কি চেঞ্জ তুমি দেখতে চাইছো? আমার পার্সোনালি যেটা মনে হয় যে দেবজাদা যেরকম বললো যে ACL এর ম্যাচে দেখলাম
যে অপোনেন্ট প্রতিপক্ষকে অনেক বেশি সম্মান করে খেলতে দেয়া হচ্ছে। খেলতে নেওয়া হচ্ছে। আজকেও আমি লাজংয়ের সাথে দেখলাম যে লাজং যেখানে এক গোল দিয়ে জিতছে, ওরা একদম নিজেদের অর্ধে গিয়ে গুটিয়ে গেছে, তখন আমি দেখছি যে দুটো সেন্টার ব্যাক ইস্ট বেঙ্গলের নিজেদের মধ্যে বল দেওয়া নেওয়া করে রাইট ব্যাক লেফট ব্যাককে বাস খেলছে, একটা ল্যাটারাল খেলা। তোমার কি মনে হয় না যে আরো বেশি আক্রমণাত্মক হলে ইস্ট বেঙ্গল সুবিধা হবে? দেখো, এবার আমি অ্যাটাক তখনই করবো যখন আমি জানি যে আমার ডিফেন্স অর্গানাইজড। এবার আমার মনে হয় কার্লোস কোয়াদ্রাত কোথাও না কোথাও গিয়ে জানে যে আমার ডিফেন্সটা নড়বে, তো আমার মনে হয় সেই চিন্তাটা ব্যাক অফ দ্য মাইন্ডে ওনার খুব প্লে করছে। তো যার ফলে উনি অল আউট খেলাটা খেলতে চাইছেন, পারছেন না বা চাইছেন না। তো কন্টিনেন্টাল কাপেও আমরা এই জিনিসটাই দেখেছি যে আলটিনাসা ভালো খেলেছে, তবে যে গোলগুলো করেছে ওগুলো আটকানোই যেত। আর আজকে শিলং লাজংয়ের সাথেও তাই, একটা গোলকিপিং এরার, আর লাস্ট গোলটা তো মানে একেবারেই একটা ডিফেন্সিভ ল্যাপস, মানে ডিফেন্স সুইচ অফ করে গেছে, শিলং লাজং গোল করে দিয়ে বেরিয়ে গেল। তো এই জিনিসগুলো যদি হতে থাকে তাহলে তো আমি কিভাবে বলবো যে ইস্ট বেঙ্গল রেডি? হ্যাঁ, কিন্তু এবারে ইস্ট বেঙ্গলের সাইনিং কিন্তু খুব ভালো হয়েছে। কিন্তু ইস্ট বেঙ্গলের সাইনিং ভালো হয়েছে। হ্যাঁ, তুমি যেটা বলছো যে বেঞ্চটা মুম্বাই সিটি এফসি, বেঙ্গালুরু এফসি আর মোহনবাগানের বেঞ্চ অনেক স্ট্রং। অনেক বেশ, আমরা দেখে নেব এই তিন প্রধান। মোহনবাগান কালকে ম্যাচ পাঞ্জাবের সাথে, পরশু ম্যাচ পাঞ্জাবের সাথে। মোহামেডান স্পোর্টিং ইতিমধ্যেই বেরিয়ে গেছে গ্রুপ স্টেজেই, আমরা সেটা আশাই করেছিলাম, কারণ মোহামেডানের যে সীমিত শক্তি সেই নিয়ে ওরা যথেষ্ট ফাইট দিয়েছে। পুরো টিম খেলেও নি, পুরো টিম খেলেও নি। ইস্ট বেঙ্গল ঠিক আছে, ডুরান্ডে একটা সেটব্যাক হলো, কিন্তু অনেকটা সময় পাওয়া যাচ্ছে আইএসএল এর আগে নিজেদের প্রিপেয়ার করতে। আমরা দেখবো ইস্ট বেঙ্গল কিভাবে প্রিপেয়ার করছে, আমরা জানবো মোহনবাগান কেমন খেলছে, আর আমরা এটাও জানবো যে আমাদের এই তিন প্রধানের যে সমর্থক কুল তারা আবার মাঠে নেমে প্রতিবাদ করছে কিনা। যদি করে তাহলে আমরা আবার আপনাদের সামনে সেই প্রতিবাদ নিয়ে চলে আসবো। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমাদের এই নতুন স্টুডিওর যে সেটা আপনাদের কেমন লাগছে সেটা আপনারা জানান। আমাদের ডেসক্রিপশন বক্সে সমস্ত সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের যে লিঙ্কগুলো সেগুলো আপনি পেয়ে যাবেন। আমরা চলে আসবো আবার, ততদিন আমাদের সাথে দেখতে থাকুন, শুনতে থাকুন আর আমাদের সাথে থাকুন।